নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা সিউড়িতে গার্ডেনিং অ্যান্ড মোর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে একটা বোগেনভেলিয়ার ওয়ার্কশপের আয়োজন করেছিলাম। আর সেই ওয়ার্কশপে বোগেনভেলিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর জন্য উপস্থিত ছিলেন আর্য সাহেব দাদা। যারা বোগেনভেলিয়া ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমরা বোগেনভেলিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নিই। তো আমরা প্রথমে আলোচনা করি আমরা একটু পেছন দিক থেকে, সেটা হচ্ছে গাছের রোগ। বাগান বিলাসে কী কী ধরনের রোগ হয়, আগে রোগটা সম্বন্ধে আমরা সবাই আগে জানি। বাগান বিলাসের যেটা হয় ক্লোরোসিস, এই ক্লোরোসিস রোগটা হচ্ছে বাগান বিলাসের সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা রোগ, যেটা পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়, গাছের পাতা আস্তে আস্তে হলুদ ঝরে পড়ে এবং কাণ্ডগুলো একদম পুরো খয়েরি কালারের হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে শুকাতে শুরু করে। তো এটাকে কিভাবে আমরা প্রথমে আগে আমাদের জানতে হবে যে এই রোগটা কেন হয়। এই রোগটা বাগান বিলাসের কিন্তু প্রত্যেকটা গাছে দেখা যায় না। সেরকম কিছু গাছে দেখা যায় যে গাছগুলোতে খুব বেশি প্রচুর পরিমাণে ফুল হয়, সেই গাছগুলোতে এই রোগটা সবচেয়ে বেশি মারাত্মক হয়। এই রোগটার প্রথম যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে এই রোগটা হয় হচ্ছে আয়রনের কারণে। যখন একটা গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে, ফুল দেওয়ার পরে তার প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি হয়। যেমন খুব স্বাভাবিক অবস্থাতে একটা প্রেগনেন্সি অবস্থাতে একটা মায়ের ডেলিভারি হওয়ার পরে যখন তার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকে, এই গাছটারও একদম সেম। ও এত পরিমাণে ব্লুমিং হয় যে ওই ব্লুমিং হওয়ার পরপরই তার ওই ক্যালসিয়াম আয়রনের ঘাটতি হয়। তো সেই কারণের জন্য বাজারে প্রচুর পরিমাণে আয়রন মিশ্রিত মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা ব্যবহার করতে পারি। আয়রন, জিঙ্ক, কপার, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, এই ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, এটা ম্যাক্সিমাম কন্টেন্ট যার মধ্যে থাকবে এরকম একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিনে নিয়ে আসলেই হবে। কোনো কোনো কোম্পানির ওটা চিলেটেড আয়রন হিসাবে বিক্রি হয়, যেমন তার মধ্যে নাম করা কোম্পানি হচ্ছে অ্যারিসের চিলেটেড আয়রন, অনেক দাম ওটা, কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে ওটা। এবার ওটা সচরাচর মার্কেটে সহজলভ্য নয়, অনলাইন থেকে কিনতে হয় এবং প্রচুর দাম। তো সেই জন্য সেটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদের রেগুলারলি এই ফেরাস সালফেট যেসব গাছে বেশি ব্লুমিং হয় অন্তত মাসে একবার করে দিতে হবে। সেটা কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টের মারফতেই হোক বা সরাসরি ফেরাস সালফেটই হোক। সরাসরি ফেরাস সালফেট পাওয়া যায় মার্কেটে, 1 কেজির প্যাকেটের দাম 150 টাকা থেকে 200 টাকা মতো নেয়। আমরা যদি স্প্রে করি তাহলে 2 গ্রাম পার লিটার। আমরা এইরকম ধরনের কোনো কন্টেন্ট 2 গ্রামের বেশি আমরা স্প্রে করলে 2 গ্রামের বেশি করলাম। আর মাটিতে যদি দিই 3 থেকে 5 গ্রাম 1 লিটার। আর বোগেনভেলিয়ার আরেকটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে নেক্রোসিস। এই নেক্রোসিস আমরা শুধু বোগেনভেলিয়াতে নেই, কম বেশি প্রায় সব গাছেরই হয়। যত রকমের আমরা গাছ করি, আমরা এই ক্লোরোসিস বাদ দিয়ে আর বাদ বাকি যে গাছগুলো দেখি সেগুলো কম বেশি সবই নেক্রোসিস আক্রান্ত হয়। এই নেক্রোসিস রোগটা বিভিন্ন কারণের জন্য হয়। যদি গাছ আমরা এই মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম, গাছের কোনো জায়গাতে ক্ষত হয়ে গেল, নেক্রোসিস সেখান থেকে হতে পারে। ক্যালসিয়ামের অভাবের থেকেও নেক্রোসিস হতে পারে। কোনো ফাঙ্গাস অ্যাটাক করলো তার থেকেও নেক্রোসিস হতে পারে। কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো তার থেকেও নেক্রোসিস হতে পারে। কোনো পোকামাকড় গাছটার ক্ষতি করলো তার থেকেও নেক্রোসিস হতে পারে। নেক্রোসিসের পার্টিকুলার কোনো লক্ষণ নেই। আমরা গাছ একটা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছি গাছটাকে অনেক দিন, দড়িটা আমরা খুলে নিই, গাছটার সাইড দিয়ে বড় হয়ে গেছে, এখানটাতে ট্যাপ খেয়ে গেছে, তার কিছুদিন পর আমরা দড়িটা খুললাম, ওখান থেকে হয়তো ফাঙ্গাস লেগে আস্তে আস্তে গাছটা পচে যাচ্ছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে নেক্রোসিসের মধ্যেই পড়ে। আমি গাছটা কোনো একটা জায়গাতে কিনে নিয়ে আসলাম, গাছটা কোনো একটা জায়গাতে বাড়ি খেয়ে একটা জায়গাতে ক্ষেত হয়ে গেছে, সেখান থেকে ধীরে ধীরে ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হচ্ছে। এটাও নেক্রোসিসের মধ্যেই পড়ে। নেক্রোসিস হচ্ছে আমরা যে গাছগুলো কিনে আসি সেই কোষের মৃত্যু। গাছের যে কোষের মৃত্যু, এই যে ডাইব্যাক হচ্ছে,
কোনো একটা জায়গা একটু আগে যে মিরাজদার কাছ থেকে আমরা দেখছিলাম, মিরাজদার একটা ছবি দেখা ছিল, গাছটা ডাইভ্যাক হচ্ছে, ওটা নেক্রোসিস। গাছটা কোনো কারণবশত কাটা হয়েছিল, সেখানটাতে কোনো ফাঙ্গাল অ্যাটাক হয়েছিল বা ব্যাকটেরিয়া অ্যাটাক হয়েছিল, যার জন্য গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে ওপর দিক থেকে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে যাচ্ছে, এটা নেক্রোসিসই রোগ। তো এই দুটো রোগ সম্বন্ধে একটু স্পষ্ট যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা এই রোগগুলো হওয়ার আগেই বাঁচাতে পারবো। যখন দেখবো কোনো একটা জায়গাতে গাছটা কেটে গেছে, ছিঁড়ে গেছে, আমরা সাথে সাথে ওখানটাতে ফাঙ্গিসাইড ব্যবহার করি। এই বোগেনভিলিয়াতে সচরাচর কোনো পোকামাকড় অ্যাটাক হয় না, এটা একটা বোগেনভিলিয়া গাছের প্লাস পয়েন্ট। অন্যান্য গাছে যেমন কম বেশি পোকামাকড় লাগতেই থাকে, কিন্তু পোকামাকড় বোগেনভিলিয়া গাছে লাগে না, এটা একটা বোগেনভিলিয়া গাছের প্লাস পয়েন্ট। কিন্তু বোগেনভিলিয়া গাছে খুব পরিমাণ ফাঙ্গাস অ্যাটাক হয়। এই ফাঙ্গিসাইডটা আমরা যে কোনো একটা খুব সাধারণ ফাঙ্গিসাইড হলো আমরা নিয়মিত ব্যবহার করি। যদি নিয়মিত ব্যবহার করি তাহলে আর ফাঙ্গাস লাগবে গাছে। আর গ্রাফটিং এবং কাটিং এই সময়টাতে যখন হবে, তখন এই ফাঙ্গাস অ্যাটাকের প্রবণতাটা অনেক বেশি হয়। সেই সময়টাতে আমাদের একটু স্পেশাল কেয়ার নিতে হবে। যখন আমরা গ্রাফটিং করবো বা যখন আমরা কোনো কাটিং করবো, সেই সময়টাতে একটু স্পেশাল কেয়ার নিতে হবে, যে 3 দিন 4 দিন পর পর তাতে ফাঙ্গিসাইড দেবো। যখন আমরা গ্রাফটিং করবো, গ্রাফটিং করার আগে, ঢেকে দেওয়ার আগে, মানে গ্রাফটিং প্রসেসিংটা করার 3 দিন 4 দিন আগে অন্তত 2-3 বার আমরা রুট স্টক এবং শিওর দুটোতেই আমরা ফাঙ্গিসাইড স্প্রে করি। সেটা খুব নর্মাল ফাঙ্গিসাইড যেটা বাজারে অ্যাভেলেবেল সাফ, সেটা স্প্রে করলেও হবে। সেটা থেকে কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক কিছু ফাঙ্গিসাইডের ওর মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওটাও স্প্রে করলেও হবে। খুব নর্মাল ফাঙ্গিসাইড, খুব বেশি হাইফাই ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন নেই, কিন্তু নিয়মিত স্প্রে করতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্টটাও নিয়মিত স্প্রে করতে হবে। মোটামুটি অ্যাপ্রক্স যদি আমরা নিয়মিত স্প্রে করি, 15 দিনে একদিনে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যার মধ্যে একটু ম্যাক্সিমাম পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, ম্যাক্সিমাম পরিমাণে। বাজার চলতি যেমন আছে, সাগরিকা আছে একটা, সিউইড, বায়োভিটা এক্স আছে, তারপরে অ্যাগ্রোমিন আছে, অ্যাগ্রোমিন গোল্ড আছে, এরকম আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, তাহলে এই রোগ সম্বন্ধে মোটামুটি ধারণা কি সবার হয়েছে? যা আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে হবে। ক্লোরোসিস হয়েছে যখন দেখবো আমরা পাতা ধীরে ধীরে মানে ফ্যাকাশে সবুজ থেকে হলুদ রঙের হয়ে যাচ্ছে, এখানটাতে কোনো একটা গাছের আমি ক্লোরোসিস দেখেছি ধরতে ধরতে, গাছটা আমি চোখে পড়ছে না। হ্যাঁ, পাতার যে শিরা উপশিরাগুলো আছে, এই পাতার যে শিরা উপশিরাগুলো আছে, এই শিরা উপশিরা একদম স্পষ্টভাবে বোঝা যায়। এরকম খুব ছোট ছোট শিরা উপশিরাগুলো যেগুলো আছে, হ্যাঁ, আস্তে আস্তে ক্লোরোফিলটা একদম পুরো হলুদ হয়ে যাবে। মানে ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি আমরা, ওই প্লাস্টিকটার মতন পাতাগুলো ক্লোরোফিলের জায়গাটা ওরকম হয়ে যাবে, আর শিরা উপশিরাগুলো ওইরকম সবুজ রঙে দেখা যাবে। আচ্ছা, তো এবার এই ক্লোরোসিস বেসিক্যালি দুটো কারণের জন্য হয়, একটা আয়রনের ঘাটতি, একটা ক্যালসিয়ামের ঘাটতি। এবার এই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে আমরা ডলোমাইট ব্যবহার করতে পারি। হ্যাঁ, ডলোমাইট যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই পাওয়া যায়। যদি ডলোমাইট খুব কঠিন হয় এখানে খুঁজে পাওয়া, তাহলে আমরা শঙ্কের গুঁড়া ব্যবহার করতে পারি, ঝিনুকের গুঁড়া ব্যবহার করতে পারি, শামুকের গুঁড়া ব্যবহার করতে পারি, ডিমের খোলাও আমরা ব্যবহার করতে পারি। ডিমের খোলা মিক্সার গ্রাইন্ডারে একদম পুরো ডাস্ট করে ব্যবহার করতে পারি। আমি যেমন, যেটা আমি ব্যক্তিগতভাবে 6 মাস অন্তর 1 চা চামচ করে আমার টবে আমি চুন ব্যবহার করি, পলি চুন, পাথুরে চুন আমি হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিয়ে এসে জল দিয়ে গুঁড়ো করে পলি চুন হয়ে গেল ওটা। আমি ওটাকে সুন্দর করে একদম ওই আটা চাল দিয়ে চেলে একদম ডাস্ট আমি কৌটোতে ভর্তি করে রেখে দিই। প্রতি 6 মাসে 1 চা চামচ আমি প্রত্যেক টবে ব্যবহার করি। এই বর্ষার সিজনের শুরুতেই আমি এই প্রত্যেকটা টবে আমি 1 চামচ করে চুন দিই। বোগেনভিলিয়াতে আমরা যখন মাটি তৈরি করব, তার নিচে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে আগে জাস্টিফাই করে নেব। ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর আছে, কারণ বোগেনভিলিয়াতে জল খুব বেশি কম পছন্দ করে। মাটি যত বেশি শুষ্ক থাকবে, বোগেনভিলিয়া গাছ তত সুন্দর হবে। মাটি যদি ড্রাই মানে স্যাঁতস্যাঁতে মাটি থাকে বা একটু কাদা কাদা মাটি থাকে, তাহলে সেটা কিন্তু বোগেনভিলিয়া গাছের জন্য খারাপ। ওটা বোগেনভিলিয়া আস্তে আস্তে রুট ফাঙ্গাস হবে, রুট রট হবে, রুট ড্যামেজ হবে, নষ্ট হয়ে যাবে। আমরা সবসময় গাছ, আমি যেমন ন্যাচারালি ব্যক্তিগতভাবে আমি করি, হয়তো পরপর 7 দিন আমি প্রতিদিন, এই গরমের মধ্যে পরপর 7 দিন আমি প্রতিদিন জল দিলাম, হঠাৎ করে একদিন জল আমি বন্ধ করে দিই।
গাছের পাতা একদম পুরো নুয়ে বেঁকে গেছে, আমিও পুরো জল বন্ধ, তাহলে কি হবে, ওর যে ভেতরকার যে জল যতটুকুনি জল আছে ও ততটুকুনি নেবে। তাহলে কি হলো, আমাদের ওই যে জলের যে ব্যাপারটা এক্সট্রা ওয়াটার যেটা, সেই ব্যাপারটা কিন্তু মিটমাট হয়ে যায়, একটা ব্যালেন্সে চলে আসে। তারপরের দিনকে আমি আবার জল দিই। কিন্তু এটা যখন গাছের ফুল থাকবে তখন করবো, তাহলে ফুল ঝরে নষ্ট হয়ে যাবে। কারণ আমার এই গাছটা তো ফুলের জন্যই আমরা সবাই মিলে এত ফাটাফাটি করছি, তো সেই ফুল যদি ঝরে পড়ে যায় তাহলে আর আমরা দেখাবো। যখন আমাদের ফুল থাকবে তখন আমরা একটা নিয়মিত জল দেবো। আর বোগেনভেলিয়াতে আমরা যখন জল দেবো, অন্যান্য গাছে যেমন জল দিয়ে টব ভরে মানে তলা দিয়ে ড্রেনেজ হয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমরা বোগেনভেলিয়াতে ওরকমভাবে জল দিয়ে দেবো। আমরা এমনভাবে জল দেবো যাতে মাটি কিছুটা হলেও ড্রাই থাক, পুরো একদম মাটি পুকুর করে জল দেওয়ার দরকার নেই, কিছুটা হলেও মাটিতে জলের চাহিদা থাক। যদি আমার মনে হয় যে এই যে গাছটার যে সাইজটা আছে, এই সাইজটাতে যদি মনে হয় আমার 100 ml জল লাগবে, তাহলে আমি সেই জায়গাতে 50 ml দেবো বা 75 ml দেবো। 25 ml জল বা 50 ml জলের নাকি থাক। দরকার পড়লে যদি দেখি যে সকালবেলা জল দিয়েছি, বিকেলবেলা গাছের পাতা নিয়ে গেছে, তখন না হয় 25 ml জল আবার দেবো, কিন্তু ওই টানটা থাকবে, তাহলে গাছ কখনো কিছু হবে। বিশেষ করে শেকড়ের যে রোগটা, আর শেকড়ের যখন কোনো প্রবলেম হবে, আমরা উপর থেকে যখন কোনো প্রবলেম হয়, আমরা কিন্তু হঠাৎ করে চোখে পড়ে সেটা, যে পাতার মধ্যে চিটচিট একটা ভাব হচ্ছে, কোনো একটা প্রবলেম কিছু হচ্ছে, বা পাতা অস্বাভাবিক হলুদ হয়ে ঝরে ঝরে যাচ্ছে। কিন্তু যখন শেকড়ের রোগ হবে, শেকড়ের রোগটা কিন্তু আমরা চট করে ধরতে পারি না, সেটা শুধু বোগেনভেলিয়া নয়, যে কোনো গাছে। সেটা যখন অনেকটা বেশি হয়ে যায়, শেকড়টা যখন অনেকটা ড্যামেজ হয়ে যায়, মানে প্রায় নষ্ট হয়ে গেছে, তখন আমাদের গাছের উপরে ভাগে দেখা দেয় যে এটা এরকম কেন হচ্ছে, হঠাৎ করে মাটি তুলে দেখি তো শেকড় নষ্ট হয়ে গেছে। যখন যা হওয়ার হয়ে যায়, তখন মানে এমন একটা পরিস্থিতি হয় যে গাছটাকে আর মনে হয় ঠিক করা যাবে। এই জিনিসটা বোগেনভেলিয়ার ক্ষেত্রে মানে একটু বেশি পরিমাণে অন্যান্য গাছের ক্ষেত্রে এই জলের চাহিদা ওর একটু কম থাকে। তো আমরা সবসময় গাছকে একটু শুষ্ক মাটিতেই রাখার চেষ্টা করি। যখন বৃষ্টি বর্ষাকালে যখন হবে, যদি দেখি যে বর্ষা মানে 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে, তখন আমরা টব কাট করে রাখি, যাতে অতিরিক্ত জলগুলো মানে যতটা সম্ভব বাইরে বেরিয়ে যায়। আমরা যখন মাটি তৈরি করবো গাছে, তখন আমরা চেষ্টা করবো একটু এঁটেল দোআঁশ মাটি নিয়ে, একদম বেলে দোআঁশ মাটি নয়, মানে একদম বালির ভাগটা অনেক বেশি, এরকম মাটি আমরা বোগেনভেলিয়ার জন্য চুজ করবো আমরা এঁটেল দোআঁশ, মানে একটু শক্ত টাইপের মাটি। আর মাটিটা যেন একদম গুঁড়ো গুঁড়ো না হয়, একটু যেন দানাদার মাটি হয়। দানাদার মাটি হলে কী হবে, তাহলে অটোমেটিক্যালি ওর ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হবে, যদি আমরা মাটিটা একটু দানাদার থাকে। যেমন ব্যক্তিগতভাবে আমি যেটা করি, মাটি ভেঙে গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা খুব সূক্ষ্ম একটা চালনি দিয়ে চেলে নিই, যেটা দিয়ে এই গুঁড়োটা বেরিয়ে শুধু গ্র্যানিউলটাই থাকে। এবার ওর সাথে যদি আমার প্রয়োজন মনে হয়, তাহলে আমি 10% লাল বালি মেশাই, আর 30 থেকে 40% আমি শুধু পাতা পচা সার মেশাই। আগে গোবর সার দিয়ে করতাম, গোবর সারে প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয়, যে কারণের জন্য আমি গোবর সারটা এখন ইদানিং আমি গোবর সারটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি পাতা পচা সারই ব্যবহার করি। তাই আমি হিসেব করে দেখছি, গোবর সারও আমাকে যা টাকায় কিনতে হয়, পাতা পচা সারেরও কম বেশি প্রায় একই দাম, ঠিক সামান্য 19-20, এবং পাতা পচা সারের কাজ মানে নিচের থেকে গোবর সারের থেকে অনেক বেশি ফাস্ট। আমরা যখন মাটি তৈরি করবো, তখন আমরা শুধু পাতা পচা সার, বালি এবং এঁটেল দোআঁশ মাটি, এই আমরা বালি তখন দেবো যদি প্রয়োজন পড়ে, তাহলে বালি দেবো, না হলে বালি দেওয়ার দরকার নেই। যদি দেখি যে আমাদের মাটিটা অনেক বেশি সুন্দর দানাদার আছে এবং মাটিতে অলরেডি যে সাদা বালিটা থাকে ন্যাচারালি, সেই সাদা বালিটার পরিমাণ আছে, তাহলে বালি না মেশালেও চলবে। আর তার কারণ বলছি, কারণ আমরা এই বোগেনভেলিয়া গাছগুলো প্রথম কথা হচ্ছে টবে করছি, এবং আমরা বোগেনভেলিয়া গাছের প্রত্যেক জন্য একটুখানি গাছের একটা শেপ নিয়ে চিন্তা ভাবনা করছি। তো গাছের যদি আমরা একটা সুন্দর শেপ দিতে চাই, তাহলে তার গোড়াটাকে একটু শক্তপোক্ত আঁকড় ধরতে হবে, না হলে গাছের শেপ হবে না। গাছ যদি নিচের গোড়ার যদি শেপ শক্তভাবে জড়িয়ে ধরতে না পারে, তাহলে গাছ উপরে খুলবে না। আমরা যতই খাবার দিয়ে না কেন, যতই যা করি না কেন, মাটি হয়তো দেখা গেলো একদম ভুসভুসে মাটি, মানে কাকড় বালি দিয়ে আমরা মাটি একদম ওই করে দিচ্ছি, মানে জল দিচ্ছি সাথে সাথেই ড্রেনে হয়ে চলে যাচ্ছে। মানে যে কীরকম বলবো, যেমন আমরা অ্যানিমিয়াম করতে গেলে যেরকম ধরনের মাটি ব্যবহার করি, ওইরকম ধরনের মাটি যদি আমরা বোগেনভেলিয়াতে দিই, আমরা যতই ওর ভিতরে খাবার দিই না কেন, গাছ খুলবে না। আমরা যদি এইরকম যদি টব নেই, মোট কথা আমরা যেরকম একটা টবের সাইজ নেই,
আমরা 10 টব মাটি যদি নেই তাহলে 1 টব বালি, হ্যাঁ, আর 3 টব বা 4 টব আমরা কম্পোস্ট। 4 3 1, হ্যাঁ, 10 3 1, এর সাথে আমরা আর অন্য কোনো কিচ্ছু মেশাবো না, সিংকুচি আর কিচ্ছু না। কারণ আমরা এর সাথে এরপরে আমরা যা খাবার দেব, খাবার আমরা সবসময় ওপর থেকে দেব। ওপর থেকে দিলে দুটো সুবিধা, একটা হচ্ছে এই মাটির ভেতরে ওই খাবারগুলোর কিছু রিয়াকশান হয়, যার জন্য বিভিন্ন রকমের পোকামাকড় তৈরি হয়। শিংকুচি হাড়গুলো দিলে না কিছু পোকামাকড় তৈরি হয়, কিছু ফাঙ্গাস তৈরি হয়, যেই ফাঙ্গাসগুলো মাটির ভিতরে হবে না। এক, দ্বিতীয়ত খাবার নষ্ট হবে না। আমরা যখন জল দিচ্ছি এই তলা থেকে যে খাবার থাকে সেটা তো ধুয়ে বেরিয়ে যায়। আমরা যদি ওপর থেকে সেই খাবারটা দিই তাহলে সেটা আর নষ্ট হবে না, কারণ ওটা যখন জল দেবো, জল ড্রেনেজ হয়ে যখন বেরাবে তখন এই খাবারগুলো আটকেই যাবে, তলা থেকে শুধু জলটাই যাবে। 1 নম্বর হচ্ছে হাড়গুলো। শিংকুচি, এই এবার কোনো জায়গাতে অ্যাভেলেবেল হয় যেটা ব্লাড মিল, যেটা আমরা বলি ব্লাড মিল, যদি পসিবল হয় তাহলে দেবো, না হলে করবো। কিন্তু যদি দিই আমরা এগুলো সব সম পরিমাণে, মানে এটা যদি 1 কেজি হয়, এটাও 1 কেজি, এটাও 1 কেজি, এই সব 1 কেজি। এর সাথে নিম খোল 1 কেজি, এগুলো সব সম পরিমাণে মেশাবো। সর্ষে খোল 1 কেজি, 1 কিলো, সব এক বাদাম খোল, এই 6টা জিনিসই এনাফ। এই কম্পোস্টটা প্রত্যেকটা সম পরিমাণে নেবো, এমন নয় যে নিম খোল বলে এটা 500 গ্রাম নেবো, তা নয়, সব সম পরিমাণে নেবো। এই যে 6 কেজি কন্টেন্টটা, এই 6 কেজিটাকে আমরা একটা কালো প্লাস্টিক হোক, এইরকম ধরনের যে সেন্টারিংয়ের যে প্লাস্টিকগুলো হয়, ওরকম বড় প্লাস্টিক কিনে এনে আমরা একটা ঠোঙা মতন আগুন দিয়ে পুড়িয়ে বাড়িতে বানিয়ে নেব, কারণ এই ঠোঙাগুলো পাইপের মতন থাকে। তো এরকম একটা বড় ঠোঙা যদি আমরা একটা মোটা প্লাস্টিক মোটা যদি বানিয়ে নিই আমরা, এই 6 কেজি দিয়ে যার যেরকম লাগবে, কিন্তু কেউ যদি 500 গ্রাম করে দেয় তাহলে সব 500, কেউ যদি 250 গ্রাম দেয় সব 250 গ্রাম, কেউ যদি 5 কেজি করে দেয় তাহলে সব 5 কেজি। মোট কথা এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস সম পরিমাণে হবে, কোনোটা কম বেশি হবে। এবার এর সাথে যদি কেউ ব্লাড মিল মেশাতে চায় তাহলে সেটাও ব্লাড মিলও মেশাতে পারে, কিন্তু সম পরিমাণ, ওটাও 1 কেজি। মানে এই যে কন্টেন্ট থাকবে সব সম পরিমাণে মিশবে। এই 6টা-7টা জিনিস মেশানোর পরে আমরা ওর মধ্যে হালকা করে জল ছিটা দেবো, ময়েস্ট করে রাখতে হবে। হ্যাঁ, যদি সম্ভব হয় ওর মধ্যে এই 6 কেজির মধ্যে খুব বেশি হলে 50 থেকে 100 গ্রাম মতন আমরা ফসফেট ব্যবহার করব। হ্যাঁ, সিঙ্গেল সুপার ফসফেট। কেন ফসফেটটা ব্যবহার করবো? এই যে ফসফেট যে জিনিসটা, ফসফেট যে কোনো জিনিসকে খুব ফাস্টেস্ট পচাতে সাহায্য করে। এই 6 কেজি অনুপাতে 50 থেকে 100 গ্রাম, হ্যাঁ 6 কেজি অনুপাতে, 6 কেজি অনুপাতে, না ব্যাপারটা 6 কেজি অনুপাতে নয়। আমি যদি এইটা যদি 6 কেজির জায়গায় 20 কেজিও থাকে তাও আমি 100 গ্রাম ফসফেটই মেশাবো। এই মিক্সারটার মধ্যে কিন্তু রাসায়নিক সারও আমি মেশাই। সেটা কি মেশাই? শুধুমাত্র ফসফেট আর লাল পটাশ। এবার এটা এই যে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পচলো, এবার এই যে সারটা, এই সারটাকে একটা সুন্দর চালনি দিয়ে চেলে যে গ্র্যানিউলসগুলো থাকবে না, অবশিষ্ট যে গ্র্যানিউলসগুলো থাকবে, সেটাকে ওই সেম প্রসেসে আমরা আবার ওই প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে যেই গুঁড়োটুকুনি বেরালো, সেই গুঁড়োটা আর ওই গ্র্যানিউলসটা একটা আনুমানিক হিসাব করে নেবো যে আমি 6 কেজি মিশিয়েছিলাম 1 কেজি করে, তার মধ্যে 1 কেজি ওই গ্র্যানিউলস চলে গেছে আর 5 কেজি আছে। যদি 5 কেজি থাকে, এই 5 কেজির সাথে আমরা 5 কেজি পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, 3টের মধ্যে যে কোনো একটা, আবার এই 3টেকে সমানভাবে মিশিয়ে তার থেকেও 5 কেজি আমরা নিতে পারি। মেশানো হয়ে গেল, এবার এটাকে মিশিয়ে 1 দিন 2 দিন রোদে দেবো। একদম কড়কড়ে করে শুকাবো না, মানে কড়কড়ে বলতে উড়িয়ে দিলাম ধুলোর মতো উড়ে চলে গেলো, এরকমভাবে যেন না শুকায়। এটাকে শুকানোর পরে এর মধ্যে আমরা কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে একটা বস্তার মধ্যে একটু ভরে যত্ন করে রেখে দেবো। ফাঙ্গিসাইডটা মেশানোর কারণ হচ্ছে এটা যেহেতু জৈব খাবার,
সেহেতু এর ভেতরে যাতে কোনো রকম ফাঙ্গাস তৈরি না হয়, কারণ এর মধ্যে ফাঙ্গাস তৈরি হলে এটা যখন আমরা গাছে দেবো গাছের মধ্যে ফাঙ্গাস হবে, তো ওই ফাঙ্গাসটা শুরুতেই যাতে নষ্ট হয়ে যায়। এবার এই যে খাবারটা আমি তৈরি করলাম, এই প্রতি 10 কেজিতে 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আর 1 কেজি পটাশ, প্রতি 10 কেজিতে 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আর 1 কেজি লাল পটাশ, সাদা পটাশ নয় কিন্তু 1 কেজি লাল পটাশ, এটা আমরা মিশিয়ে এই খাবারটাকে যত্ন করে রেখে দেবো। পছন্দ সবারই প্রায় সুন্দর, প্রত্যেকটা গাছের একটা নির্দিষ্ট সৌন্দর্য নিজস্বতা আছে, সেই নিজস্বতাটাকে যেন নষ্ট না হয় গাছের, এটা আমরা দেখব। প্লাস গাছটা মানে অপ্রাসঙ্গিক যে ব্যাপারটা, সেই অপ্রাসঙ্গিক কিছু যেন না থাকে, সেই জিনিসটাও আমরা সাথে সাথে মাথাতে রাখবো। তার জন্য যদি আমার মনে হয় যে আমার এত মোটা ডালটাই কেটে ফেলতে হবে গাছের সৌন্দর্য ঠিক রাখতে গেলে, তাহলে কেটে দিতে হবে। কারণ এটা আমার ফুল গাছ, আমি ফুল দেখার জন্যই এই গাছটাকে তৈরি করছি, এবং এই মানে ফুল নেওয়ার জন্যই আমার এই গাছটা। আমি ফুল হলে আমি একটা ফটো তুলে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, প্লাস আমি আরও 10টা বন্ধুকে দেখাবো যে আমি একটা সুন্দর গাছ তৈরি করছি। তো বিষয়টা যখন সৌন্দর্যের জায়গাতে, যেহেতু এই গাছের ফল হবে না, আমি ফল খাবো, ফুলই হবে এবং ফুলের জন্যই আমি খাটবো। সেই জন্য আমরা গাছ থেকে এমনভাবে গাছটাকে কাটবো, গাছ কাটার সময় কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কোনো সময় আমরা ডালের মাথা যখন কাটবো তখন ফ্ল্যাট কাটবো না, এবং সবসময় আমরা একটু ট্যাঁচা করেই কাটবো, এবং যে দিকটাতে নট আছে গাছে, যেটা আমরা নটটা রাখছি, এই নটটা উল্টো দিক থেকে ক্রসিং করবো, উল্টো দিক থেকে ক্রসিং করবো, মানে নটটা এইদিকে আছে, আমি এইরকম তেরা করে কাটবো, এই নটটা উল্টো দিক থেকে, মানে উল্টো দিকে কাটবো। এই যে নট, এই নটটা যেটা যে দিকটাতে আমরা মানে আমার যে ট্যাঁচা কাটাটা হচ্ছে, হ্যাঁ, যে দিকটা আমার ট্যাঁচা কাটা হচ্ছে তার ওপরের দিকে নট থাকছে, নিচের দিকে থাকছে। তাহলে এই ডালটা যখন বড় হবে তখন এই ডালটা ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ট্যাঁচা করে চলবে, যখন বড় হবে সমান করে চলবে। আর এই তার এটা এরকমভাবে কাটার আরও একটা কারণ হচ্ছে, এই যে পাশের যে ডালগুলো, এই ডালগুলো ঠিকঠাকভাবে বড়, বুঝতে পারলাম সবাইকে বিষয়টা পরিষ্কার। আর কোনো ডাল, একটা ডাল আরেকটা ডালের সাথে ক্রস হবে না, সেটা ডালটা যত সুন্দরই থাকুক না কেন, যে দুটো ডালই সুন্দর কোনোটাই কাটতে ইচ্ছা করছে না তা যেন না, দুটোর মধ্যে যেটা বেশি ভালো সেটাকে রাখবো, বাকিটা কেটে। বুঝতে পারলাম বিষয়টা? এই ডালটা অপ্রাসঙ্গিক ডাল, এই ডালটা আমরা সবাই দেখতে পাচ্ছি গাছের, এটা হচ্ছে সে এইরকম ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটাতে গাছের শেপ নষ্ট হয়, বুঝে গেল এটা? আচ্ছা, এরপরে গাছের ভিতরের দিকে যত ডাল বড় হচ্ছে, মানে এই যে একটা গাছ, এই গাছটার এই যে ভেতর, এই গাছটার থেকে এই গাছটা আরেকটা গাছ দেখাচ্ছি, এই যে গাছটার ভিতরের দিকে যে ডাল বড় হচ্ছে, এই যে ডালগুলো ভেতরের দিকে বড় হচ্ছে, আমরা এই ডালগুলো রাখবো না। এই ডালগুলো রাখলে কি হয়, গাছ তো আমার বিরাট খুশি হয়ে গেছে দেখা যায়, কিন্তু তার সাথে সাথে না মনে হয় যেন গাছটা জঙ্গল লাগছে। গাছের যে আমরা একটা যে গেট আপ, যে লুক, যেটা সেটা নষ্ট হয়। আগের দিনকে আমি এই মিরাজ দাদাভাইকে বলেছিলাম যে আপনি গাছের গোড়ার দিকটা পরিষ্কার করুন, পরিচর্যা করতেও সুন্দর লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে গাছটা। এটা তারও একটা মানে পার্ট। গাছ মানে গাছের ভেতরে অজস্র ডাল হয়ে গেছে, গাছ ভুসি হয়ে গেছে, মানে গাছ ঝোপালো তা না। আমরা যখন গাছের ফুল গাছের জন্য যখন আমরা গাছ তৈরি করছি, তখন আমাদের গাছের একটা লুকিংয়েরও ব্যাপার আছে। যদি তাই না থাকতো তাহলে আমরা পছন্দ করে জামা কাপড় পরতাম না। জামা কাপড় তো আমাদের শরীর ঢাকার জন্য, যে কোনো রঙ পরলে তো হয়, যে কোনো কোয়ালিটি পরলে তো হয়। তাহলে আমরা বাটার কাপড় বা মখমল কাপড় বা এরকম ধরনের কাপড় বিচার করি কেন, বা লাল রঙ নীল রঙ বিচার করি কেন? সবই ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি সৌন্দর্য। তো সৌন্দর্য যেখানটাতে ম্যাটার করে, তো সেই সৌন্দর্যের বিচার করে আমরা ভিতরে এই যেমন এই যে ডালটা, এই ডালটা এখন আর মানে এই ভিতর দিয়ে বেরিয়েছে, বুঝতে বোঝাতে পারছি আমি? এই যে ডালটা ভিতর দিয়ে এই পাশ থেকে ক্রস করে ওই দিকে চলে গেছে, এরকম ধরনের কোনো ডাল আমরা রাখবো।
এটা আমাদের রুটস্টক। তো রুটস্টকের মাথা থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি, বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে। কেটে নিলাম। তো এবার এই জায়গাটাতে আমাদের কয়েকটা জিনিস বলার আছে। প্রথমত তো এই রুটস্টকটা আমরা কতটা লম্বা রাখবো সেটা নিজেদের পছন্দের উপরে। আমার পছন্দ ওই 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে, সেই জন্য আমি এটাকে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যেই রাখার চেষ্টা করি। আর দ্বিতীয়ত তো এই জায়গাটা একটু দেখার আছে। এইখানটাতে আমি এই কাটার দিয়ে কাটার পরে আমরা একটু ব্লেড বা চাকু দিয়ে শার্প কোনো জিনিস দিয়ে এটাকে আমরা সমানভাবে কেটে নেব। সমানভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য এটাই যে এটা সমান আমি এই কারণের জন্য করলাম যাতে এটা অসমান তাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে সমান করে নিলাম। এবার আসি আসল ব্যাপারটাতে। এই মাথাটাতে আপনারা সবাই মিলে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কয়েকটা লেয়ার আছে। সেই লেয়ারগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমের বাহ্যিক যে অংশটা সেটা হচ্ছে ছাল। এই যে বাহ্যিক অংশটা এটাকে আমরা সবাই বার্ক বলি বা ছাল বলি। ঠিক এর ভেতরে যে অংশটা আছে সেই অংশটা একটা সবুজ আস্তরণ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে। তো এই অংশটাকে বলা হয় ক্যাম্বিয়াম। ঠিক এই বার্কের পরে যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় ক্যাম্বিয়াম। এর ভিতরে যে অংশটা আছে সেই অংশটা উড সেক্টর, আর ভিতরে একদম মাঝখানে যে বিন্দু সাদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিট বলে। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট নয়, এগুলো সায়েন্টিফিক্যালি কারণ আমি নিজেও যে সঠিক জানি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি না। এই যে চারটে এই পার্ট আমি এর মধ্যে বললাম, তো এর মধ্যে যেটা আমাদের মাথা রাখতে হবে সেটা হচ্ছে এই ক্যাম্বিয়াম লেয়ার। আমাদের কাজটা হচ্ছে এই ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারের সাথে এই শিয়নের ক্যাম্বিয়াম লেয়ার আমরা জুড়বার চেষ্টা করব। শিয়নটাকে একটু কেটে আমি দেখাচ্ছি। এটা যেহেতু একদম কচি অংশ, তো এটাকে মোটামুটি আপাত দৃষ্টিতে পুরোটাই সবুজ দেখা যাচ্ছে। তো এটা সেই বার্ক বা ছাল, তার মাঝখানে ক্যাম্বিয়াম, তার মাঝখানে যেটা আছে সেটা উড অংশ। তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুটোকে একসাথে জুড়ে দেওয়া। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে মাঝখান থেকে ফাঁকা করব, এই শিয়নটা এর সাথে জুড়ব। সবার প্রথমে আমরা শিয়নটাকে কেটে সাইজ করে নিই। এই শিয়নের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর মধ্যে যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ যদি থাকে তাহলে সেটা জোড়া লাগার আগেই শুকিয়ে যাবে। শুকিয়ে গেলেই ভিতরে বাষ্প হবে, বাষ্প হলে পচে যাবে, ফাঙ্গাস লাগার একটা ভয় থাকবে। সেই জন্য কোনো রকম সবুজ অংশ যেন না থাকে। এই স্টিকটা ভালো করে একটু লক্ষ্য করুন, এর মধ্যে কোনো রকম সবুজ অংশ এই স্টিকটার মধ্যে নেই। আচ্ছা, গেল। এবার এটা যেহেতু অনেক মোটা, যেহেতু আমাদের এই শিয়ন থেকে এটা অনেক মোটা, এটা মাছ বরাবর আমি কাটছি না। মাছ বরাবর কাটবো না, তার কারণ হচ্ছে যদি আমি এটার মধ্যে মাল্টি গ্রাফটিং করি তাহলে আমি আদার সাইডে অন্য কোনো গ্রাফটিং আমি এটার সাথে জুড়ে দিতে পারবো। তো সেই কারণের জন্য আমি এটার একটা অংশ কাটবো। আমি এটার একটা অংশ কাটলাম, আনুমানিক 1 ইঞ্চি বা তার একটু কম আমি এটার গভীর রাখলাম। ঠিক এরকম জায়গা থেকেই আমি এটাকে কাটলাম। এবার এই শিয়নটাকে আমরা কাটবো। শিয়নটাকে ঠিক ভি গ্রাফটিং যেহেতু আমরা এটা করছি, শিয়নটাকে আমরা ঠিক ভি এর মতন করেই কাটবো।
ওই যেরকমভাবে সরস্বতী পুজোর আমরা দোয়াত কাটি, অনেকটা ওই রকমভাবেই আমরা এই ভিটাকে কাটব। এই আমাদের ভিটা কাটা কমপ্লিট। এবার এই জায়গাটাতে একটু দেখার আছে, এই ব্যাপারটা যতটা নিখুঁত হবে, যতটা সোজা হবে, এটা ততটা ভালো ওর ক্যাম্বিয়ামের সাথে আমি জোড়া লাগাতে পারবো। আর যতটা ওই ক্যাম্বিয়ামের সাথে আমি সুন্দর করে এটা জোড়া লাগাতে পারবো, আমার গ্রাফটিংটা ততটাই সুন্দর হবে। তো দেখা যাক, এবার আমি এটাকে এটার সাথে জোড়ার চেষ্টা করছি। এইবার বিষয়টাকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, একদম নিখুঁতভাবে মনে হচ্ছে যেন একদম এটারই অংশ, এরকমভাবে এটা লেগে গেছে। এবার এটাকে সযত্নে একটা প্লাস্টিক দিয়ে টাইট করে আটকে দিতে হবে। তো আমার কাছে গ্রাফটিং টেপ আছে, আমি গ্রাফটিং টেপটা ব্যবহার করছি। যাদের কাছে নেই তারা যে কোনো প্লাস্টিক কেটে এটাকে লাগাতে পারবে। মোদ্দা কথা, প্লাস্টিক দিয়ে এটাকে আটকে দিতে হবে। এই গ্রাফটিং টেপটা একটু স্টিকি, সেই কারণের জন্য এটার গিট দেওয়ার প্রয়োজন পড়লো না। তো আপনারা যখন প্লাস্টিক নেবেন তখন প্লাস্টিকটাকে সুন্দরভাবে গিট দেবেন। এটাকে আমরা এমনভাবে জুড়ব যেন এটা খুব বেশি টাইট না হয়, আবার একদম হালকা না হয়। গায়ের জোরে টাইট দেওয়ার কোনো দরকার নেই, থেতলে যেতে পারে, তো সেই কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা খুব বেশি টাইট এটাকে করবো না, আবার একদম হালকাও রাখবো না। এবারে এখান থেকে একটু জুম করে আমি দেখাই ব্যাপারটা, যে দেখুন এই জায়গাটা কোনো ফাঁক ফোকর কিছু নেই, খুব সুন্দর করে জায়গাটা আটকে গেছে। এবার আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে রুট স্টকটা, এই রুট স্টকটাতে আমরা আগামী 7 থেকে 10 দিন এর মধ্যে কোনো রকম জল দেব না। জল কেন দেব না? যদি অতিরিক্ত জল হয়, যেহেতু এর মধ্যে এখন কোনো রকম ডাল পাতা নেই, তাহলে এ জল শুষে নিয়ে খাবার তৈরি করার যে ব্যাপারটা থাকে, তো সেটাও করতে পারবে না। তো সেই কারণের জন্য রুট ড্যামেজ হতে পারে, বা জলের মাত্রা যখন যদি ও বেশি সরবরাহ করতে পারে, তাহলে আমাদের এই সদ্য লাগানো শিয়নটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমরা এর মধ্যে আর জল দেব না আগামী 7 থেকে 10 দিন। এবার এটাকে আমরা সুন্দর একটা প্লাস্টিক দিয়ে ঢাকবো। একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। যে কোনো প্লাস্টিক দিয়ে ঢাকা যায়, ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে আমরা ঢাকতে চাই এই কারণের জন্য যে ভিতরে কি হচ্ছে সেটা যেন আমরা দেখতে পাই। সেই কারণের জন্য আমরা সবাই প্লাস্টিকটা ট্রান্সপারেন্ট নেওয়ার চেষ্টা করি। বাইরের কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি ফেসবুকে বা ইউটিউবে যে তারা বাঁশ কাগজ দিয়ে ব্যবহার করে। বাঁশ কাগজটা আরও অনেক বেশি ভালো। তো আমাদের এখানটাতে এইরকম ধরনের ছোট প্যাকেট বাঁশ কাগজ পাওয়া যায় না, আমি খুঁজেছি অনেক, পাইনি। এই হয়ে গেল আমাদের গ্রাফটিং কমপ্লিট। এবার এটাকে আমরা ছায়া জায়গাতে, যেখানে আলো বাতাস ঠিকঠাকভাবে পাওয়া যায় অথচ রোদ লাগে না, তো সেরকম জায়গাতে আমরা এটাকে রেখে দেব। এটা প্রথম 20 দিন আমরা এটাকে কোনো রকমভাবে নড়াচড়া করব না, এটা একই রকমভাবে একই জায়গাতে রেখে দেব, হাত লাগাবো না। 10 দিন পর যখন এটা জল শুকিয়ে যাবে, তখন সামান্য পরিমাণে জল দেবো, যতটুকুনি প্রয়োজন, মানে ঠিক যতটুকুনি যাতে মাটিটা ভিজে যায়। মাটিতে জল গড়িয়ে পড়ে যাচ্ছে সেইটুকুনি দরকার নেই, যেন ভিজে হয়ে যায় মাটিটা, ততটুকুনি আমরা জল দেব। এবং এটাকে আগামী 20 দিন পর্যন্ত আমরা এরকমভাবেই রাখবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।